এটা আপনাদের চ্যালেঞ্জ জানিয়ে দিলাম, আর কোনো অজুহাত চলবে না। এবার আমরা হামলা করব, ধ্বংস, সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। যেই কথা তিনি এর আগে বলেছিলেন যে যদি চুক্তি বানচাল হয়ে যায় তাহলে ইরানের নাকি একটা সভ্যতা, সেটাকেই নাকি তিনি ধ্বংস করে দিবেন। তাই তারা বলছে যতক্ষণ স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরান নিজেদের হাতে রাখবে, নিজেদের বলে কায়েম করবে, ততক্ষণ ইরানে কিন্তু হামলা চলবে। যারা যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন করছেন সেই প্রত্যেকটা দেশেই কিন্তু এবার হামলা চলবে, আর সেখানে ইউএস বেস ক্যাম্প থাকুক চাই নাই থাকুক। হরমুজ প্রণালীর এদিক এবং ওদিক, বলতে পারেন হরমুজ প্রণালীতে এখন দাও দাও করে আগুন জ্বলছে। তাহলে ভবিষ্যৎ কি? চুক্তি শেষ, যুদ্ধ শুরু। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে কনফার্ম করার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহর, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানে পাল্টা হামলা করে। তার আগে হরমুজ প্রণালীতে ইরান একের পর এক জাহাজে মিসাইল মেরে উড়িয়ে দিয়েছিল, সেই ছবি আপনাদের আমি দেখিয়েছি। আর তার পরবর্তী মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেয় যে ইরান বেশিবার বেরো না, আমাদের হাজারেরও বেশি মিসাইল, হাজারেরও বেশি রকেট লোডেড রয়েছে আর রেডি রয়েছে একদম হার্ড হিট করার জন্য, শক্তিশালী আঘাত হানার জন্য। আর এবার যে হামলাটা হবে সেটা হবে ডিসাইমেট এবং ডিস্ট্রয়, ধ্বংস, সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। যেই কথা তিনি এর আগে বলেছিলেন যে যদি চুক্তি বানচাল হয়ে যায় তাহলে ইরানের নাকি একটা সভ্যতা, সেটাকেই নাকি তিনি ধ্বংস করে দেবেন। আর সেই খেলাতেই এবার মেতেছেন ডোনাল্ড ট্রাম্প। তার সেই ঘোষণার পরই ইরানের একাধিক জায়গায়, একাধিক বন্দর এলাকায় হামলার পর হামলা, মুড়িমুড়কির মতন বোমা পড়েছে সেখানে, এবং সেটা নিয়ে কিন্তু গর্ব প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরেই তার ছাতি চুপসে যায়। কেন? তার কারণ ইরানও কিন্তু থেমে থাকার পাত্র নয়। তারাও পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার বেস ক্যাম্পগুলোতে, বিশেষ করে কুয়েত, বাহরিন, কাতার এবং প্রায় প্রতিটি দেশে। এই মুহূর্তে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হরমুজ প্রণালীর এদিক এবং ওদিক, বলতে পারেন হরমুজ প্রণালীতে এখন দাও দাও করে আগুন জ্বলছে। তাহলে ভবিষ্যৎ কি? আর এত কিছু হামলার মাঝেই কিন্তু আবারও বেড়ে গিয়েছে ক্রুড অয়েলের দাম, যা দক্ষিণ এশিয়ার দেশগুলির কপালেও কিন্তু ভাঁজ ফেলছে। আর সে কারণেই আজ এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। দেখুন, আপনারা জানেন যে 17ই জুন একটি মৌ স্বাক্ষর হয়েছিল কোথায়? ইসলামাবাদে। আর সেই মধ্যস্থতাকারী হিসেবে কারা পালন করেছিল ভূমিকা? পাকিস্তান এবং কাতার। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরানের জব্দকৃত সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত দেবে, তার বদলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করে দেবে। কথা ছিল ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে যে ব্লকেট করে রেখেছে সেটা খুলে দেবে, আর তার পরিবর্তে ইরানও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থেকে সরে আসবে। কিন্তু দেখুন, মৌ স্বাক্ষর হয়েছিল কিন্তু কথা কেউ রাখেনি, শর্ততে কেউ যায়নি। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত রাখেনি, তাই ইরানও শর্ত রাখেনি। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক ইরানের বন্দর এলাকাগুলিতে হামলা চালিয়েছে, তাই ইরানও হরমুজ প্রণালীতে একের পর এক দেশের জাহাজগুলিতে হামলা চালিয়েছে। আর এবার যখন ডোনাল্ড ট্রাম্প হাত তুলে নিল, যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে এখনই চুক্তি শেষ, মৌ ইজ ওভার, এবার হবে ফুল রিটেলিয়েশন। আসল রিটেলিয়েশন তো দেখিয়ে দিল ইরান। আর সেই কারণেই আজকে আমাদের হেডলাইন, ইউএস বম্বস আর ইরান রিটেলিয়েটস। ইউএস তারা হামলা চালাচ্ছে, একের পর এক বোমা হামলা চালাচ্ছে, মিসাইল হামলা চালাচ্ছে, আর ইরানও কিন্তু থেমে নেই, ইরানও কিন্তু তার প্রত্যাঘাত করছে। দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি CNN ওয়ার্ল্ড থেকে সেই হেডলাইন, যেখানে বলা হয়েছিল যে সিজ ফায়ার ডিসইন্টিগ্রেটস অ্যাজ ইউএস পাউন্ডস ইরান ফলোইং ইন্টেন্স উইকেন্ড অফ স্ট্রাইক। একের পর এক জায়গায় হামলা হয়েছে, একের পর এক জায়গায়। সেন্টকম, ইউএস এর সেন্ট্রাল কমান্ড,
তারা কিন্তু 12 জুলাই একটি ছবি রিলিজ করে। এই হচ্ছে সেই ছবি যেটা আনক্লাসিফাইড বলেই তারা দাবি করে। আর এই ছবিতেই তারা দেখিয়েছে কিভাবে একের পর এক জায়গায় তারা হামলা চালিয়েছে এবং প্রত্যেকটাই ইরান লাগোয়া, ইরানের উপকূলবর্তী এলাকায়। দ্য টেলিগ্রাফ বলছে বোমড দ্য হেল আউট অফ দেম, মানে এটা কে বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা তাদেরকে প্রায় নরকে পাঠিয়ে দিয়েছি, এত বোমাঘাত করেছি, ব্যাপকভাবে বোম মেরেছি আমরা তাদেরকে। কাদেরকে? ইরানের কথা বলা হচ্ছে। বলছে দ্য ইউনাইটেড স্টেটস লঞ্চ সেভারাল ওয়েভস অফ স্ট্রাইক অফ ইরান ইনটু মন্ডে মর্নিং ওভার অ্যান ইরানিয়ান অ্যাটাক অন কন্টেনার শিপ ইন দ্য স্টেট অফ হরমুজ দ্যাট সেট ইট অ্যাবলেজ অ্যান্ড লেফট এ ক্রিউ মেম্বার মিসিং over the weekend. Iran retaliated by targeting countries across the Middle East. বলছে যখন ওভার হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের কথা মতন, ঠিক তার পর মুহূর্তে ইউনাইটেড স্টেট সেভারাল ওয়েভস, মানে একাধিক ওয়েভসে স্ট্রাইক করে। এমনকি মন্ডে মর্নিং পর্যন্ত, আমি যেহেতু এই খবরটি নিয়েছি 13ই জুলাই আপনি এই ভিডিওটা দেখছেন, এবং 13ই জুলাইয়ের আমি সেই আর্টিকেলটি নিয়েছি যেখানে লাস্ট আপডেট করা হয়েছে সকাল 11টা নাগাদ। আর সেই সময় পর্যন্ত তারা দিয়েছে খবর যে সোমবার সকাল পর্যন্ত এই হামলা চলেছে এবং একাধিক জায়গায় হামলা চলেছে। আমি আপনাদের বলে রাখি, এখন যখন আপনারা এই ভিডিও দেখছেন তখনও কিন্তু ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তার পাল্টা হিসেবে ইরানও কিন্তু প্রত্যাঘাত করে চলেছে। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে তাদের একজন ক্রু মেম্বার, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হতে পারে তার মৃত্যু হয়ে গিয়েছে। আর অন্যদিকে ইরান বলছে আমরা কিন্তু মিডল ইস্টের একাধিক কান্ট্রিতে এবার টার্গেট করেছি, সেখানেও দাউ দাউ করে জ্বলছে আগুন। বলছে মিসাইল অ্যালার্ট সাইরেন্স সাউন্ডেড অ্যাট ডন মন্ডে ইন বাহরিন, হোম টু ইউএস নেভিস ফিফথ ফ্লিট। ইউএস নেভিস যে ফিফথ ফ্লিট রয়েছে বাহারিনে, সেইখানে আবারও হামলা করেছে। এর আগেও হামলা করেছিল, আমি আপনাদের জানিয়েছিলাম। সেখানে একাধিকবার হামলা করেছে ইরান, কারণ ফিফথ ফ্লিটটা পুরো ধ্বংস করে দিতে চাইছে ইরান, যেটা বাহারিনে অবস্থিত। দেয়ার ওয়াজ নো ইমিডিয়েট ওয়ার্ড অন ড্যামেজ, যদিও বাহারিন বলছে সেরকম কোনো ড্যামেজ হয়নি, তবু ইরানের দাবি আমরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছি। ইরানিয়ান স্টেট মিডিয়া acknowledged the latest attacks on its soil early Monday, describing explosion in several locations with at least one person being killed. অন্যদিকে যে হামলা সোমবার সকাল পর্যন্ত ইরানে চলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে, সেখানে দাঁড়িয়ে ইরানের স্টেট মিডিয়া তারা দাবি করছে যে এই হামলায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলায় আমাদেরও একজন মারা গিয়েছে, আমাদেরও একজন নিহত হয়েছে। দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ভাইটাল ম্যারিটাইম করিডর ফর গ্লোবাল ট্রেড, সেন্ট্রাল কমান্ড সেট ইরান ডাজ নট কন্ট্রোল ইট। আর যেহেতু এই পাল্টা হামলা থামার নাম নিচ্ছে না, তার কারণ হচ্ছে হামলা তখনই থামবে, সেন্ট্রাল কমান্ড জানিয়ে দিয়েছে, সেন্টকম থেকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালী হচ্ছে একটি গোটা বিশ্বের কাছেই কিন্তু একটি ভাইটাল ম্যারিটাইম করিডর, গোটা বিশ্বের কাছে। সেইটার নিয়ন্ত্রণ ইরান একা নিয়ে রাখতে পারে না, কখনোই এটা সম্ভব নয়, এটা সেন্টকমের দাবি। তাই তারা বলছে যতক্ষণ স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরান নিজেদের হাতে রাখবে, নিজেদের বলে কায়েম করবে, ততক্ষণ ইরানে কিন্তু হামলা চলবে, বোমা পড়বে, বৃষ্টির মতন বোমা পড়বে। এমনটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলবেন, সেন্টকম, সেন্ট্রাল কমান্ড, তাদের প্রত্যেকের একই দাবি। আর অন্যদিকে ইসরায়েল, তারা কিন্তু লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ইরানে ইসরায়েলের কোনো হামলা হয়েছে বলে শোনা যায়নি, কিন্তু ইরান তারা হুমকি দিয়ে রেখেছে এখনো পর্যন্ত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পগুলোতে হামলা করছি মধ্যপ্রাচ্যে, যদি আগামীতে ইসরায়েলও আমাদের ভূখণ্ডে হামলা করতে চায় তাহলে এবার ইসরায়েলকে আর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছে ইরান। দেখুন, পাল্টা হামলা তো চলছেই, কিন্তু এই পাল্টা হামলায় গত 2-3 দিনে কি ক্ষতি হলো? মার্কিন যুক্তরাষ্ট্রেরও বা কি ক্ষতি হয়েছে, ইরানেরও বা কি ক্ষতি হয়েছে, অন্তত ক্ষয়ক্ষতির কি দাবি করছে দুটি দেশ সেটা একবার দেখা যাক। আল জাজিরা লাইভ নিউজ, ইরান ওয়ার লাইভ, তেহরান অ্যাটাকস বাহরিন, কুয়েত, জর্ডান আফটার ইউএস বম্বিং এর পরেই কিন্তু ইরান তারা পাল্টা হামলা করে। কোথায়? প্রথমত যে 4টি দেশের নাম উঠে আসছে, বাহরিন, কুয়েত, জর্ডান এবং কাতার। কিন্তু দেখুন, ইরান
সমস্ত দেশে হামলার দায় স্বীকার করেনি, কিছু কিছু দেশের জন্য তারা হামলার দায় স্বীকার করেছে, বাকিগুলোর জন্য তারা করেনি। এখানেও কিন্তু পলিটিক্স রয়েছে, বুঝতে হবে। তার আগে আপনাদের আমি জানিয়ে রাখি যে ইউএস যে বোম্বিং করেছে তারা ঠিক কোথায় কোথায় বোম্বিং করেছে। প্রথমত বন্দর আব্বাস, এর আগেও করেছে, বলছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, সেখান থেকে সামরিক ও বন্দর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে সিরিক এবং জাস্ক বন্দর, এই জায়গাতেও এর আগে হামলা হয়েছে। কি বলছে, এটা হচ্ছে বন্দর শহর, সেখানেও বিস্ফোরণ হয়েছে। তারা ছোট ছোট ডিঙিতে হামলা করেছে। কেন? তার কারণ তাদের অভিযোগ, মানে তারা দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই ডিঙি দিয়েই নাকি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে ইরান, কারণ ইরানের কাছে সেরকম কোনো বড় জাহাজ বা বড় শিপ এই মুহূর্তে নেই, সবটাই ধ্বংস হয়ে গেছে। আর ছোট ছোট যে ডিঙিগুলো রয়েছে যেগুলো দিয়ে সাধারণ মানুষরা মাছ ধরে, সেইগুলো নিয়ে নাকি তারা এখন লড়াই করছে, ভাবুন। আর তাতেই ইরান কাঁপিয়ে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাতেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ একদম ধরে রেখে দিয়েছে ইরান ছোট ছোট ডিঙি দিয়ে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। আর সেই কারণে তারা এই মাছ ধরার ডিঙিগুলোকে ভেঙে ধ্বংস করে দিয়েছে, বোমা মেরেছে, আর কিছু প্রতিরক্ষা লক্ষ্যবস্তুকেও ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে কেশম দ্বীপ, এর আগেও সেখানে হামলা চালানো হয়েছিল, এবার সেখানে একাধিক প্রজেক্টাইলে আঘাত করা হয়েছে, সেখানেও কিন্তু বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যদিও হতাহতের খবর পাওয়া যায়নি এই 3টে বন্দর এলাকা থেকে। তারপর দেখুন বলছে মাশাহর কৃষি জল পাম্পিং স্টেশনে আঘাত করেছে, এর আগেও এখানে হামলা হয়েছিল ফেব্রুয়ারি ঠিক পরে, মানে 28শে ফেব্রুয়ারি যে শুরু হয়েছিল, মার্চ মাসের প্রথম দিকে এখানে হামলা হয়েছিল, মনে আছে? পুরো জল চারিদিকে থই থই হয়ে গিয়েছিল ইরানের। বলেছিল এই ওয়াটার সাপ্লাইটাকে বন্ধ করে দিন, তারা জল যদি না পায় তাহলে তৃষ্ণায় মারা যাবে ইরানের প্রত্যেকে। কিন্তু তা হয়নি। ইরানের যত তাড়াতাড়ি ক্ষতি হয়েছে তারা ঠিক তত তাড়াতাড়ি নিজেদেরকে রিকভার করেছে। আর এখানেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, যে এত টাকা খরচ করছি তারপরেও ইরান কি করে আবার মাথা তুলে দাঁড়িয়ে পড়ছে, কি করে সম্ভব? এই যুদ্ধবাস্তার জন্যই কিন্তু ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার আলী খামেনি, তার কিন্তু জানাজা হয়নি, এতদিন বাদে তার শেষকৃত্য সম্পূর্ণ হলো। আর তার শেষকৃত্য সম্পূর্ণ হলো, সঙ্গে সঙ্গে আবার শুরু হয়ে গেল যুদ্ধ। বলছে কি, এই মাশার স্টেশনে যে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও নাকি একজনের মতন প্রাণ গিয়েছে আর 4 জন সেখানে আহত। আর অন্যদিকে ইস্পাহান প্রদেশ, ইরানের নিউক শহর 9, সেখানে সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হচ্ছে, সেখানেও একজন নিহত হয়েছে, হতে পারে সে ইরানের আর্মির একজন সদস্য, যদিও ইরান কিন্তু কনফার্ম করেনি। ইরান শুধু বলেছে একজনের মৃত্যু হয়েছে এবং 7 জন সেখানে আহত। সার্বিক ক্ষয়ক্ষতি কি? এই মুহূর্তে ইরানের সামরিক ঘাঁটি, রাডার, মিসাইল সাইট, বন্দর অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, মৎস্যজীবী সহ বেসামরিক হতাহতেরও খবর রয়েছে। যেমন এখানে আমি দিলাম আপনাদের যে মাশারে একজনের মৃত্যু হয়েছে এবং ইস্পাহানেও একজনের মৃত্যু হয়েছে বলে ইরান দাবি করছে, যেটা এর আগে আমি আপনাদের দেখালাম যে দ্য টেলিগ্রাফও সেই একই দাবি করছে, যে এখানে বলা হচ্ছে ইরানিয়ান স্টেট মিডিয়া তারা বলেছে যে সেভারাল লোকেশনে তারা হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, উইথ অ্যাটলিস্ট 1% বিং কিল্ড, অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে দ্য টেলিগ্রাফ বলছে। আর অন্যদিকে আল জাজিরা বলছে ইতিমধ্যেই মাশারে একজনের নিহতের খবর পাওয়া যাচ্ছে এবং ইস্পাহানও একজনের নিহতের খবর পাওয়া যাচ্ছে, এবং ইস্পাহানে খুব সম্ভবত যার প্রাণ গিয়েছে সে কোনো বেসামরিক মানুষ নয়, বরং ইরানের সামরিক সদস্য। অন্যদিকে দেখুন, এই সমস্ত হামলার পরেই কিন্তু ইরান একটা থ্রেট দিয়েছিল। ইরান তখনও হামলা করেনি, এর আগে বাহারিনে হামলা করেছিল, কুয়েতে হামলা করেছিল, তখন যখন ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একাধিক শহরে, এই যে সমস্ত শহরে যখন এর আগে হামলা করেছিল, ঠিক আছে, তখন করেছিল। কিন্তু এরপর যখন দ্বিতীয়বার এই হামলাগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, তখন কিন্তু ইরান ফোর্স থেকে একটি টুইট করা হয় এবং সেখানে ইরানের যে আল আনভিয়ার যে হেডকোয়ার্টার্সের যে মুখপাত্র ইসমাইল জুলফাগারি, তিনি কিন্তু ভিডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন, যে ডিক্লেয়ার করেছিলেন টু অল নেইবরিং কান্ট্রিজ দ্যাট দিস টাইম ফর
রেস্ট্রেইন ইজ ওভার। আর ধৈর্য ধরে বসে থাকার সময় নেই। ইরান উইল নাও টার্গেট দ্য ইনফ্রাস্ট্রাকচার বিলংইং টু এ আমেরিকান জিওনিস্ট এনিমি, দ্য ইউএই, সৌদি আরাবিয়া, কুয়েত, বাহারিন, জর্ডান, কাতার অ্যান্ড অল দেয়ার পার্টনার্স। বলছে এবার আমরা হামলা করব, কারণ যে পারফিউমের ছিপি আপনারা খুলে দিয়েছেন সেই পারফিউম এবার সব জায়গায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমরা হাতে তুলে নিলাম। আপনারা হামলা করেছেন, ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমরা আর ধৈর্য ধরে বসে থাকবো না। এবার আমরা আপনাদের আমেরিকার এবং জিওনিস্ট বলে ইসরায়েলের যারা মিত্রপক্ষ, মিত্র দেশ, তাদের কথা বলা হচ্ছে, যেমন ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরবিয়া, কুয়েত, বাহারিন, জর্ডান, কাতার এবং সেই সমস্ত দেশ যারা যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন করছেন, সেই প্রত্যেকটা দেশেই কিন্তু এবার হামলা চলবে। আর সেখানে ইউএস বেস ক্যাম্প থাকুক চাই নাই থাকুক, এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে ভিডিও বার্তায় তিনি বলেছেন, দিস অ্যাটাক উইল বি ডিভাস্টেটিং, ডিপ্রাইভিং আমেরিকা অ্যান্ড ইটস অ্যালাইজ অফ দ্য রিজিয়ন্স অয়েল অ্যান্ড গ্যাস সাপ্লাইজ ফর ইয়ার্স টু কাম। ইউ হ্যাভ বিন ওয়ার্নড, নো এক্সকিউজ লেফট, উই উইল স্ট্রাইক। তিনি বলছেন যে এটা আমি আপনাদের ওয়ার্ন করলাম, এরপর আর কোনো অজুহাত চলবে না, এবার আমরা স্ট্রাইক করব। পার্সিয়ান ভাষায় তার এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গেছে। তার আগে এই ছবিটা সেন্ট কমেডি, সেই ছবি যারা সেটা ছেড়েছিল ইউএস আর্মি, এবং তারা কনফার্ম করেছিল যে ইরানের আমরা একাধিক জায়গায় হামলা করেছি। আর এই হুমকি দেওয়ার পর, ইরানের এই ওয়ার্নিং দেওয়ার পর কিন্তু ইরান বসে থাকেনি, বরং বলা শেষ হয়েছে কি কাজ শুরু হয়ে গিয়েছে। দেখুন বলছে কি, দ্য হিন্দু করছে, ওয়েস্ট এশিয়া ওয়ার লাইফ, আইআরজিসি ক্লেম স্ট্রাইকস এগেনস্ট ওমান অ্যান্ড বাহারিন। আমি আপনাদের দেখালাম কি, আগেরটাতেই কি দেখালাম, আগেরটাতে আমি দেখালাম আল জাজিরা বলেছে যে বাহারিন, কুয়েত, জর্ডান এবং এখানেও দেখুন কি বলছে, আপনাদের দেখাবো যে ওমান এবং কাতার, মানে একাধিক রাষ্ট্রে তারা হামলা করেছে। যে সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্প রয়েছে, সেই সমস্ত দেশে, প্রতিটা দেশে হামলা করেছে। কিন্তু ইরান তারা স্বীকার করেছে, আইআরজিসি বিশেষ করে তারা স্বীকার করেছে, তারা দায় স্বীকার করেছে যে আমরা ওমান আর বাহারিনে যে হামলা হয়েছে সেটা আমরা করেছি। বাকি হামলা কে কোথায় করেছে আমরা জানি না, তারা সেটা অস্বীকার করছে। এর পেছনেও কিন্তু একটা বড় সড়ো পলিটিক্স রয়েছে, সেটাও আপনাদের আমি জানাবো। প্রথমত বলছে বাহারিনে যে হামলা হয়েছে সেখানে মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত আনা হয়েছে, শেখ ইজা এয়ারবেস সহ ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে কুয়েতও হামলা চালিয়েছে, আলী আল সালেমের এয়ারবেস এবং রাডার সাইডে মিসাইল, ড্রোন আঘাত চালিয়েছে ইরান। সীমান্ত পোস্ট ও অফশোর তেল প্ল্যাটফর্মও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান দাবি করেছে। অন্যদিকে জর্ডান, সেখানে প্রিন্স হাসান এয়ারবেসে কমান্ড সেন্টার এবং ড্রোন হাঙ্গার প্রায় ধ্বংস করে দিয়েছে। আর ওমানের রাডার সিস্টেম ও মার্কিন সাপোর্ট প্ল্যাটফর্মেও আঘাত করেছে। কাতারে আল উদেদ এয়ারবেসে প্রথমবারের মতো এবং জেট মেনটেনেন্স সেন্টারেও আঘাত করেছে। ইরানের দাবি অনুসারে সামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য ক্ষতি, যেমন রাডার, কমান্ড সেন্টার, ড্রোন হাঙ্গার ইত্যাদি ধ্বংস করে দেওয়া হয়েছে। কুয়েতে ধ্বংসাবশেষ পড়ে কয়েকজন আহতও হয়েছে। বেসামরিক ক্ষয়ক্ষতির বিস্তারিত নিশ্চিত খবর এখনও পর্যন্ত সীমিত পাওয়া যায়নি। এছাড়াও স্ট্রেট অফ হরমুজে বন্ধ ঘোষণা করেছে ইরান এবং জাহাজ লক্ষ্য করে আক্রমণ তারা চালিয়ে যাচ্ছে। আমি যা যা খবর দিচ্ছি সেখানেই কিন্তু স্টপ নয়, যুদ্ধ এখনও চলছে এবং অনবরত চলছে, প্রতিটা মুহূর্তে চলছে। 1 সেকেন্ডের ব্যবধানে ইরানে হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় বন্দরগুলোতে। আর তার পাল্টা হিসেবে হরমুজে যে কোনো দেশের যে কোনো জাহাজে নিশানা করছে ইরান। এবং দেখুন এই যে হামলাগুলো করেছে, বিশেষ করে ওমান এবং বাহারিনে যে হামলা হয়েছে, যার দায় ইরান স্বীকার করেছে আইআরজিসি, সেই প্রেক্ষিতে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। আল জাজিরা করছে যে আইআরজিসি রিলিজ ভিডিও অফ রিটালিয়েটরি মিসাইল স্ট্রাইক। একবার ভিডিওটা দেখুন, গায়ে কাটা দিয়ে দেবে। ইরানে হামলার ছবি প্রকাশ্যে আনছে সেন্টকম, পাল্টা মার্কিন বেস ক্যাম্পগুলিতে হামলার ছবি প্রকাশ্যে আনছে আইআরজিসি। এত কিছু কিন্তু হওয়ার কথা ছিল না, কারণ 17ই জুন ইসলামাবাদে মহাসমারোহে সেখানে অনুষ্ঠান হয়েছে এবং একাধিক দেশের পার্টিসিপেশনে সেখানে মৌস্বাক্ষর হয়েছে। ইরানের প্রতিনিধিরাও উপস্থিত ছিল।
পাকিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত ছিল, কাতারের প্রতিনিধিরাও উপস্থিত ছিল। কথা ছিল আগামী 60 দিনে কিভাবে আরও উত্তেজনা কমানো যায়, কিভাবে একটা চুক্তিতে আসা যায়, সে নিয়ে আলোচনা হবে। কিন্তু সেই আলোচনা শুরুই কোথায় হতে দিল, কেই বা হতে দিল? তাহলে পাকিস্তানের ভূমিকাটা কোথায়? পাকিস্তান কি আদেও এই যুদ্ধ থামাতে চায়, নাকি যুদ্ধকে হাতিয়ার বানিয়ে সে কিছু মাঝখান দিয়ে ফাঁকতালে কামিয়ে নিতে চায়? এর আগেও আমি আপনাদের একাধিক উদাহরণ তুলে ধরে দেখিয়েছিলাম যে পাকিস্তান কিভাবে এই যুদ্ধকে, মানে এই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে উদয় হয়ে মাঝখান দিয়ে ফাঁকতালে পকেটে কিছু টাকা পুড়ে নিচ্ছে। আজকে ইউএই থেকে নিচ্ছে, কালকে সৌদি আরবের থেকে নিচ্ছে, পরশুদিন কাতারের থেকে নিচ্ছে, এখন আবার কাতারে ছুটে গেছে শেহবাজ শরীফ। কেন? আরে যুদ্ধ হচ্ছে, কাতারে একের পর এক মিসাইল ফেলছে ইরান। হঠাৎ করে যদি একটা মিসাইল আপনার ঘাড়ে পড়ে যায় কি হবে? এরকম রিস্ক কেউ নেয়? এখন কেউ কাতারে যায়? কিন্তু না, শেহবাজ শরীফ গেছেন। কেন? তার কারণ পকেটে টান পড়েছে। আপনাদের দেখাচ্ছি কেন তিনি কাতারে গেছেন। ডন করেছে যে পিএম শেহবাজ শরীফ যখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ একদম দমদমিয়ে হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন শেহবাজ শরীফ শোক প্রকাশ করতে গেছেন কাতারে। কি বলছে হেডলাইনটা? পিএম শেহবাজ রিচেস কাতার অন ওয়ান ডে ভিজিট টু কন্ডোল ডেথ অফ এক্স আমির শেখ হামাদ। ডন করছে এই খবরটা, ডন পাকিস্তানি মিডিয়া। তারা বলছে যে তাদের প্রাক্তন আমির যে শেখ হামাদ, তার জীবনাবসানে শোক পালন করতে কাতারে একদিনের জন্য হাজির হয়েছেন শেহবাজ শরীফ। কিন্তু তিনি তো একা যাননি, সঙ্গে দাদা, বোন, ভাই, জ্যাঠা সবাইকে নিয়ে গেছেন। দেখুন কি বলছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একদিনের সফরে কাতারে পৌঁছেছেন সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে তার শোক জানাতে। অন্যদিকে আপনারা জানেন লিন্ডসে গ্রাহাম, তিনিও অকালে চলে গেলেন। কিভাবে গেলেন কেউ বলতে পারছে না। ইরান আবার এই বিষয়টাকে নিয়ে মজা করেছে, বলছে আমরা এমন কারোর মৃত্যুতে শোক প্রকাশ করি না যারা ইরানের ক্ষতি চায়, যারা ইরানকে শেষ করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। তাই তারা না এই আমিরের ইয়েতে শোক প্রকাশ করেছে, না তারা লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। কিন্তু শেহবাজ শরীফ শুধুমাত্র পাকিস্তানে বসে শোক প্রকাশ করতে তিনি চাননি, তিনি বরং একদম ফ্লাইটে করে কাতারে পৌঁছে গেছেন এই যুদ্ধবস্থার মধ্যেই। ভেবে দেখুন কেন? তার কারণ তিনি শোক জানাতে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছে নওয়াজ শরীফ, ইসাকদার, আতাউল্লাহ তারার সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সফরে অংশ নিয়েছেন। বলা হচ্ছে, ডন বলছে যে কাতারে বর্তমান আমির শেখ তামিমের সঙ্গে লুসাইল প্যালেসে বৈঠক করবেন শেহবাজ, শোক জানাবেন রাজ পরিবার ও জনগণকে। পাকিস্তানে আজ জাতীয় শোক দিবসও পালন করা হচ্ছে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সফর দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এই সফর বলা হচ্ছে। আর অন্যদিকে আঞ্চলিক ইস্যু যেমন ইউএস ইরান যে উত্তেজনা আবার নতুন করে শুরু হয়েছে, সেসব নিয়েও নাকি আলোচনা হতে পারে। মানে যাওয়ার আগে পর্যন্ত এই খবর ছেপেছিল ডন, পাকিস্তানি মিডিয়া। এবার আপনাদের আমি দেখাচ্ছি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স .gov.pk, মানে পাকিস্তানের যে ফরেন অ্যাফেয়ার্সের যে সাইট, সেই সাইটের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কি লেখা রয়েছে, কেন তিনি কাতারে গেলেন, প্রধান কারণগুলো কি। প্রথমত অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ। দেখুন কিভাবে চশমা পরিয়ে রাখা হচ্ছে পাকিস্তানের মানুষদেরকে, বুঝতে পারছেন? তিনি বলছেন যে আমরা শোক প্রকাশ করতে যাচ্ছি, অথচ যে সরকারি বিজ্ঞপ্তি সেখানে তারা ছাপছে আমরা অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের জন্য আদায় করার জন্য কাতারে যাচ্ছি। বলছে কাতারের সঙ্গে বাণিজ্য বাড়ানো, বিনিয়োগে আকর্ষণ ও জ্বালানি অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি। পাকিস্তান কাতারের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা চায়। এরা একুলেও রয়েছে ওকুলেও রয়েছে, যখন যেদিকে সুবিধা তখন সেদিকে তারা ঢলে পড়ে। বুঝতে পারছেন? দেখছি ইরানের থেকে এখন তেল পাওয়া মুশকিল আছে, ইরান তো খোঁচে লাল। এখন তাই কাতারে যাই, সেখান থেকে যদি তেল কিছুটা আদায় করা যায়, একই সঙ্গে যদি কিছু বিনিয়োগ নিয়ে আসা যায়। কারণ দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা, হরমুজ প্রণালীতে এই অবস্থা হচ্ছে। পাকিস্তান কি মানে এমনিতেই তো গরিব দেশ, তার মধ্যে আরও নিচে চলে যাচ্ছে। এইভাবে আর কতদিন টেকা যায়, কিভাবে আর আমরা টিকে থাকতে পারি? এই জন্য গিয়ে কাতারে নাকে গান্না গাইবে এবং কিছু টাকা যদি সেখান থেকে আদায় করা যায়। বলছে কি দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করা, যার মধ্যে কাতারে পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া সহায়তায় প্রশংসা করা হচ্ছে। এর আগেও সহায়তা পেয়েছে তারা, বুঝতে পেরেছেন? সেই জন্য আবার গেছে ল্যাজ নাড়াতে নাড়াতে।
যে দাদা কিছু যদি আমাদের দেন তাহলে তো ভালোই হয়, দেখতেই তো পাচ্ছেন কত টাকার খরচ। আবার একটা মনে হচ্ছে ইসলামাবাদে এরকম একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করতে হবে, প্রচুর বড় হোর্ডিং ফোর্ডিং ছাপাতে হবে আমার সঙ্গে আসিম মুনিরের ছবি টবি দিয়ে, খরচ আছে মশাই, খরচ আছে, তাই কিছু টাকা যদি বলছে। আর এই টাকাগুলো কি মার্কিন যুক্তরাষ্ট্র হয়েই তো আসে, সবই তো নিজেদের মধ্যে ব্যাপার। আর যখন সুযোগ বোঝে, যখন দরকার হয়, তখন ইরানে চলে যায়। বুঝতে পারছেন, খামেনির জানাজায় চলে গিয়েছিল। বলছে আঞ্চলিক বিষয়ও রয়েছে, কাতার প্রায়ই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, যেমন ইউএস ইরান সংক্রান্ত আলোচনায় এ সফরে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রচেষ্টা নিয়েও আলোচনা হতে পারে। সফরের বিস্তারিত বলা হচ্ছে একদম শেষে। জয়েন্ট স্টেটমেন্ট অনুসারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগের উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শরীফ কাতারের আমিরকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে এখন এই মুহূর্তে যে উত্তেজনা, সেই উত্তেজনা নিয়ে কীরকম কোনো কথা, সেরকম কোনো কথা শোনা যায়নি কারোর কাছ থেকে, না কাতারের কাছ থেকে, না পাকিস্তানের কাছ থেকে। তাহলে কি বলবেন? যে শেহবাজ শরীফ এবং আসিম মুনির, মানে পাকিস্তান, এই মুহূর্তে পাকিস্তান যারা, শেহবাজ শরীফ এবং আসিম মুনির, তারা কি আদেও চায় যে এই মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধটা থেমে যাক? চায় না। যদি চাইতো তাহলে 17 জুনের পর থেকে আর নতুন করে আর উত্তেজনা ছড়াতো না। এই উত্তেজনা ছড়ানোর নেপথ্যে কিন্তু এদেরও হাত রয়েছে, কারণ জানে যুদ্ধ যত বাড়বে পকেট তত ভরবে। আর এই আশাতেই যখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে হরমুজ প্রণালীতে দাউ করে আগুন জ্বলছে, তখন ঠিক সেই হরমুজ প্রণালীর ওপর দিয়েই কাতারে উড়ে চলে গেলেন জীবনের রিস্ক নিয়ে শেহবাজ শরীফ। ভেবে দেখুন কতটা পকেটে টান পড়লে এই ধরনের কর্মকাণ্ড করা যায়। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন। আগামী দিনে যা যা ঘটবে আমি আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো, কথা দিলাম। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।